গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব শৈলেশ ভরের ছোট গল্প প্রক্সি। হারান্দা রীতিমতো নার্ভাস হয়ে গেল। আর হবারই কথা, গ্রামের মাঝখানে যে অবৈতনিক স্কুলটি, তার অবৈতনিক সম্পাদক তিনি নিজে। আজ সেই স্কুলে প্রতিষ্ঠা দিবসের উৎসব, আর এই উৎসবে পৌরাহিত্য করতে এসেছেন কলকাতা থেকে প্রখ্যাত সাহিত্যিক শ্রী ক্রান্তিকুমার করঞ্জাই। এ গ্রামের প্রায় সকলের নাম শুনেছেন, লেখা পড়েছেন, কিন্তু সব মুখোমুখি দেখবার সৌভাগ্য হয়নি কারো। আজ প্রথম এখানে তার পায়ের ধুলো পড়বে। সন্ধ্যা ৭টার মধ্যে তার আসবার কথা, কিন্তু এখনো এসে পৌঁছাতে পারেননি। আর সভাপতি না আসাতে সবার কাজও আরম্ভ করা যাচ্ছে না। তাই হারান্দা রীতিমতো নার্ভাস। স্কুলের প্রকাণ্ড উঠোনটা সাজিয়ে আসর করা হয়েছে। মাথার পর ঝালারু দেওয়া রঙিন চাঁদোয়া, বাঁশগুলো রঙিন কাপড় দিয়ে পাকিয়ে বাকিয়ে মোড়া। আলোর জৌলুস তেমন নেই, কারণ এ গ্রামে এখনো বিজলি প্রবাহ আসেনি। আসর জমজমা, গল্প গুজবে ব্যস্ত সবাই। আর এদিকে সময় যত এগুচ্ছে হারান্দার শরীর তত খারাপ হচ্ছে। মাইক রেডি, হারমোনিয়াম তবলাও এসে গেছে। ইতিমধ্যে দু একটা দুষ্ট ছেলে বায়া তবলার ২-৪টে চাকরি দিয়ে গেছে। একজন হারমোনিয়ামের বেলও খুলে দিয়েছে। মানে সকলেই একটু একটু করে অধৈর্য হয়ে উঠেছে। সত্যি যার জন্য এত আয়োজন তারই এখনো দেখা নেই। ৬টায় আসবার কথা, আর এখন প্রায় ৮টা বাজতে চলল। রাতের অন্ধকার ক্রমেই গভীর হয়ে উঠছে। ইস! দুপায়ে হারান্দা অস্থির হয়ে উঠলেন। কৈফত দিতে দিতে মুখ ব্যথা হয়ে গেল তার। তারপর চুপি চুপি পায়ে সোজা উঠে এলেন ছাতে আমার পাশে। দূরে নারকেল গাছের আড়ালে শুক্রপক্ষের চাঁদ উঠেছে আধখানা। আকাশের তারাগুলো যেন আলোকুশনে বেঁধা একঝাঁক ঝকঝকে আলপিনের মাথা। হিমেল হাওয়ায় একটা গা শিরশির ভাব। নিচে থেকে ভেসে আসছে সমবেত কণ্ঠের একটা চাপা গোলমাল। মৃত্যুদের বাগানে তেঁতুল গাছের পাতাগুলো হাওয়ায় কাঁপছে ধীরে ধীরে। চিনুমুদির দোকানের ঝাঁপ এইমাত্র বন্ধ হলো। ব্যাঙের ডাক শোনা যাচ্ছে দত্তদের পুকুর বাঁধ থেকে। কি ব্যাপার বলো তো? হারান্দার বাজখাই গলা, উৎকণ্ঠায় ক্ষীণ। ঠিক বুঝতে পারছি না কি করা যায়। হারান্দা নিচে ঠোঁট কান্নালে। আর একটু অপেক্ষা করো, সাহস দিলওয়ান, এসে যাবেন নিশ্চয়। তুই সঙ্গে করে ভদ্রলোককে নিয়ে এলেই পারতিস। তিনি মানা করলেন যে, বললেন কয়েকটা জরুরি কাজ ছেড়ে তিনি নিজেই গাড়ি নিয়ে আসবেন। মনে থাকে, তোর কথায় ভরসা করে আমি এ কাজে নেমেছি। হারান্দা শাসালেন, শেষ পর্যন্ত যদি না আসে। কি যে বলো! অভয় দিলুম আমি। নিজে গিয়ে বলে এসেছি। সেই সঙ্গে ছাপানো কার্ডও একখানা দিয়ে এসেছি। তা সত্ত্বেও যদি না আসেন। আমি নিজেকে অত্যন্ত অসহায় বোধ করলাম। ঠিক এমনি সময় একটা সাইকেল রিকশা এসে দাঁড়ালো স্কুল বাড়ির দরজায়। হারান্দা পাঁচিলের উপর দিয়ে প্রায় আধখানা ঝুঁকে পড়লেন, তবুও দেখা গেল না আগন্তুককে। হারান্দার সঙ্গে আমিও তাড়াতাড়ি নিচে নেমে এলাম। গাড়ি থেকে যিনি নামলেন তিনি কান্তিকুমার করঞ্জাই নন, অন্য গ্রামের একটা স্কুলের বৃদ্ধ সেক্রেটারি অনঙ্গবাবু। একটা স্বস্তির নিঃশ্বাস উঠতে না উঠতেই আমাদের গলার কাছে এসে আটকে গেল। অনেক কষ্টে সামলে নিলাম আমরা। তবু মুখের ওপর শুকনো হাসি ছড়িয়ে স্বাগত জানালো হারান্দা। আরে অঙ্গনবাবু যে, আসুন আসুন। এখানে বলে রাখি, অঙ্গনবাবু লোকটি রীতিমতো পরশ্রীকাত। নিজের ভালো ছাড়া কারু ভালো তিনি দু চোখে দেখতে পারেন না, কিন্তু বয়সে বৃদ্ধ বলে লোকে তাকে কিছু বলতে পারে না। উৎসবে সকলেই তাকে নিমন্ত্রণ করে বয়সে বড় বলে। হারান্দাও তাই করেছিলেন। তোমার নিমন্ত্রণ অপেক্ষা করতে পারলাম না হে। অনঙ্গবাবু লাঠি ঠুকতে ঠুকতে এগিয়ে এলেন। তবে বেশিক্ষণ থাকব না। শুনলাম কান্তিকুমারকে সভাপতি করেছ, তাই তার সঙ্গে কয়েকটা আলাপ করে চলে যাব। কোথায় তিনি? মানে হারান্দা আমতা আমতা করে বললেন।
তিনি এখনো এসে পৌঁছাননি, তবে আশা করছি এক্ষুনি এসে পড়বে। আর এসেছেন, রীতিমতো প্রফুল্ল দেখালো অমলবাবুকে। কেউ আনতে গেছে নাকি তাকে? না, হারান্দা শুকনো ঢোক গিললেন। কয়েকটা জরুরি কাজ সেরে তিনি নিজেই আসবেন, কথা দিয়েছেন। আরে না, না, ওটা না আসার অজুহাত। হাসিতে খলখলিয়ে উঠলেন অনঙ্গবাবু। তাহলে? হারান্দা যেন তলিয়ে যাচ্ছে। উপস্থিত ভদ্রলোকদের মধ্যে বুদ্ধি বাতলালেন অনঙ্গবাবু। কাউকে সভাপতি করে ঝঞ্ঝাট মিটিয়ে ফেল, যদি বলো কাজটা আমি করে দিতে পারি, কি বলো হে তোমরা? বেশ তো, বেশ তো। সম্মতিস্বরে সমস্বরে সম্মতি শোনা গেল। তার চেয়ে হারান্দা তলিয়ে যেতে যেতে একবার ভেসে উঠে বললে, আর মিনিট ১০-১২ অপেক্ষা করে দেখি, তারপর সেই ব্যবস্থাই করা যাবে। আমি তো ভেবেই পাই না। ক্ষণক্ষণে গলায় প্রায় ধমকে উঠলেন অনঙ্গবাবু। আমার মতো লোক যাকে কোনোদিন এ গ্রামে আনতে পারেনি, তাকে আনবে তোমরা। আর শালার আবার পাখি হবার স্বাদ। আরে তিনি একটা হেজিবেজি লোক। কলকাতার মতো মতো শহরের নামকরা সাহিত্যিক। শুনছি আসছে বছর পদ্মশ্রী পাবে। আর ঠিক এমন সময় দূর থেকে একটা গোলমাল শোনা গেল। এসেছেন, এসেছেন, সভাপতি মশাই এসেছেন। শুধু উৎসবের আলো নয়, উপস্থিত সকলের চোখের সবকটি আলো এসে পড়ল সভাপতির মুখের পর। এই সেই প্রখ্যাত সাহিত্যিক শ্রী ক্রান্তিকুমার করঞ্জয়। এর নাম ব্লক করে ছাপা হয় পত্রপত্রিকায় তার লেখার সঙ্গে। আর গ্রামের মানুষের অন্তরে সুখ দুঃখের কথা তিনি কত দরদ দিয়ে লেখেন তার গল্প উপন্যাসে। এতদিন পর গ্রামের মানুষেরা তাদের প্রিয় লেখককে নিজের চোখে দেখবার সুযোগ পেয়ে ধন্য হয়ে গেল। অবশেষে বিপুল হর্ষধ্বনির মধ্যে তিনি আসন গ্রহণ করলেন। উদ্বোধন সঙ্গীত দিয়ে সভা শুরু হয়ে গেল। তারপর সভাপতি বর্ণমাল্যদান, তারপর সারগর্ভ বক্তৃতায় অত্যন্ত দুঃখিত স্বরে বললেন। তিনি যথাসময়ে এসে পৌঁছাতেন, কিন্তু পথে গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যায়। অনেক চেষ্টা করেও সেটা তাড়াতাড়ি সারানো গেল না, তাই ড্রাইভারকে রেখে তিনি নিজে ট্রেনে করে চলে এসেছেন। আর ট্রে আর ট্রেনের এক মানে লেট। ফলে দীর্ঘপথ পাড়ি দিয়ে আসতে তার অনেক বিলম্ব হয়ে গেছে। এজন্য তিনি করজোড়ে ক্ষমা প্রার্থনা করলেন। না, না, তাতে কি হয়েছে? ব্যস্ত হয়ে উঠলেন সবাই। আপনি যে এসেছেন তাই যথেষ্ট। নানা কাজে জড়িয়ে যাবার জন্য বলতে লাগলেন সভাপতি মশাই। ইচ্ছে থাকলেও শহরের বাইরে আসা বড় একটা হয়ে ওঠে না। বাংলার গ্রামে আমার জন্ম। কৈশোর যৌবন গ্রামেই কেটেছে। এর সঙ্গে আমার নারীর সম্মত। তাই আজকের সুযোগটা ছাড়তে ইচ্ছে করল না। হিরেনবাবু এই স্কুলের হিরেন নয়, হারানবাবু। পাশ থেকে কে একজন নামটা সংশোধন করে দিল। হ্যাঁ, হ্যাঁ, হারানবাবু। এই স্কুলের জন্য তার ত্যাগ, তার দানের কথা সবই আমি শুনেছি। তিনি শহর ছেড়ে এই গ্রামে এসে মানুষের সেবায় মেতেছেন। আজকের দিনে এমন কাজ কজন করতে পারেন? তাই হিরেনবাবুকে আমার আন্তরিক হিরেনবাবু নয়, হারানবাবু। আবার একজন পাশ থেকে নামটা শুধরে দিলেন। হ্যাঁ, হ্যাঁ, হারানবাবুকে আমার আন্তরিক শ্রদ্ধা জানায়। হারান্দা এতক্ষণ সভাপতির মুখের দিকে চেয়ে মন্ত্রমুগ্ধের মতো তার বক্তৃতা শুনছিলেন। রজতী স্বাধীনতার রজত জয়ন্তী বর্ষ সম্প্রতি আমরা অতিক্রম করেছি। সভাপতি মশাই বললেন, স্বাধীন দেশে স্বাধীন সুস্থ মতামতের জন্য শিক্ষার প্রয়োজন সর্বার্থে। যে শিক্ষা ছাত্রদের সমাজ জীবনে উন্নতি আনবে, দৈনন্দিন জীবনে সুখ আনবে, আর রাজনৈতিক জীবনে আনবে শান্তি ও শৃঙ্খলা। আমি সেই শিক্ষার কথাই বলছি। আপনারা জানেন হিরেনবাবু এম.এ. গোল্ড মেডালিস্ট হয়েও প্রফেসরি ছেড়ে স্কুল মাস্টারি করেন এই গ্রামে। হিরেনবাবু নয় স্যার, হারানবাবু। ক্ষীণ প্রতিবাদ আবার শোনা গেল। খুব মিষ্টি করে হাসলেন সভাপতি মশাই। হারানবাবুর মতো আমার হারানবাবুর মতো আমার শিক্ষিত দেশবাসীরা এগিয়ে আসুন তাদের অশিক্ষিত ভাই বোনদের মানুষ করতে। আর পৃথিবীর স্বাধীন দেশের নাগরিকদের পাশে দাঁড়িয়ে তারা সগর্বে বলুক, আমরা ভারতবাসী, জয় হিন্দ। কানফাটা হাততালির মধ্য দিয়ে ভাষণ শেষ করে সভাপতি মশাই বসে পড়লেন।
তাকে অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছিল। এবার অনঙ্গবাবুকে দেখা গেল লাঠি ঠুকতে ঠুকতে তিনি মঞ্চের দিকে এগিয়ে আসতেন। আর ঠিক সেই সময় হারান্দা মাইকের কাছে এগিয়ে এসে বললেন, আমাদের সভাপতি অত্যন্ত ক্লান্ত, কেউ তাকে বিরক্ত করবেন না, তিনি এখনই ফিরে যেতে চান, শেষ গাড়ির সময় আর নেই, আমি তাকে নিয়ে স্টেশনে যাচ্ছি, আপনারা থিয়েটার দেখার জন্য স্থির হয়ে বসুন, এখনই আরম্ভ হবে। স্টেজের আলো নিভে গেল। নিরাশ হয়ে ফিরে গেলেন অনঙ্গবাবু। সভাপতি মশাইকে তাড়াতাড়ি একটা সাইকেল রিকশায় তুলে দেওয়া হলো। সঙ্গে দেওয়া হলো ফুলের মালা আর স্তবক। হারান্দা দুবাক্স সন্দেশ নিয়ে সঙ্গে গেলেন স্টেশন অবধি পৌঁছে দিতে। স্টেশনে এসে রিকশাটিকে ছেড়ে দেওয়া হলো, সিগন্যাল পড়েছে, লাস্ট ট্রেন এসে গেল বুঝি। সভাপতি তাড়াতাড়ি একটু এগিয়ে যাবার চেষ্টা করলেন। দাঁড়ান, একটু এগিয়ে এসে প্রায় কানে কানে বললেন হারান্দা, কবে থেকে গোঁফদাড়ি রাখছেন? মানে? ভ্রু কুঁচকে থমকে উঠল সভাপতি মশাই। ভদ্রভাবে কথা বলবেন মশাই। সন্দেশের বাক্সটা খুলে হারান্দা বললেন, খেয়ে নে। ছি ছি, এ কি অসভ্যতা! সভাপতির চোখে মুখে রীতিমতো বিরক্তি। মারবো টেনে এক থাপ্পো, গর্জে উঠলেন হারান্দা। যা বলছি কর, গোবদারি খুলে খেয়ে নে এবেলা। তার চেয়ে গলাটাকে খুব নরম করে বললে, তার চেয়ে আগে বাড়ি ফিরে যাই চলো। তাই চল, দৌড়িস নে, আস্তে আস্তে কেটে পড়া যা। বলতে বলতে হারান্দা দুটো সন্দেশ একসঙ্গে মুখে পুরে দিলেন। তাই দেখে তৎক্ষণাৎ তোমাদের মতো আমারও জিভে জল এসে গেল। দোবগাড়ির জঙ্গল ভেদ করে একটা সন্দেশ অনেক কষ্টে মুখের মধ্যে পুরে দিলাম। তোর সাহস আসছে বলতে হবে, যদি আসল সভাপতি এসে পড়তো, বললেন হারান্দা। না না, আসতো না, তাড়িয়ে তাড়িয়ে সন্দেশ খেতে খেতে বলল। স্টেশন থেকে ফোন করেছিলাম তার বাড়িতে, বললেন গাড়ি খারাপ হয়ে গেছে, তাই যাওয়া সম্ভব হচ্ছে না। কারণ কি করি, তারপর অনঙ্গবাবুর কাছে তোমার শোচনীয় অবস্থা কল্পনা করে বাধ্য হয়ে। বেশ করেছিস। হারান্দা পিঠ চাপড়ে আবার আমায় উৎসাহিত করলে। সত্যি প্র্যাকটিসটা যা দিয়েছিস শৈলেশ, ইতিহাসে তার তুলনা নেই। কথাটা বলে হারান্দা আবার একটা সন্দেশ মুখে পুরে দিলেন। ধুত্তর গোবদারি নিকুচি করেছে বলে একটানে খুলে ফেললাম সেগুলা। তারপর টপাটপ আরো দুটো সন্দেশ পুরে দিলাম হায়ের মধ্যে। আরে ধীরে সুস্থে খা, গলায় আটকে যেতে পারে। হারান্দা রীতিমতো দরদি হয়ে উঠলেন। এই নে, সন্দেশের বাক্সটা তোর কাছেই রাখ, অনেক উপকার করছিস তুই, বলে বাক্সটা সত্যি আমার হাতে তুলে দিলেন। আচ্ছা হারান্দা, তুমি আমাকে কি করে ক্যাচ আউট করলে বলো তো, বড্ড জানতে ইচ্ছে করছে। বুঝলি শৈলেশ, এতটুকু থেকে তোকে দেখে আসছি। খুব বিজ্ঞের হাসি হাসলেন হারান্দা। কথা বলবার সময় তোর নাকের গর্ত দুটো মাঝে মাঝে বেলুনের মতো ফুলে উঠে। তাছাড়া অনভ্যাসের ফোঁটা দাড়িগোপ নিয়ে তোর যা শোচনীয় অবস্থা, খুব চুলকাচ্ছিল না রে? ওরে বাবা! কথাটা মনে হতেই গাল দুটো আবার চুলকে উঠল। আর শোন, চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন হারান্দা, তারপর মুখের সামনে আঙ্গুল নাচিয়ে সাবধান করে দিলেন, খবরদার আজকের কথা কাউকে বলবি না, এমনকি কোনো কাগজেও লিখবি না, তোর যা বদ অভ্যাস। পাগলা না খেপা এক হাত জিভ বার করে বলল, তাহলে আমাকে আর গ্রামে বাস করতে হবে না, এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকো হিরেন বাবু। না না, হারান্দা। হ্যাঁ, সে কথা মনে থাকে যেন। বুঝতেই পারছো, অবশ্য এমন মুখরোচক ঘটনাটা তোমাদের না জানিয়ে কিছুতেই আর স্বস্তি পাচ্ছি না। দেখো তোমরা যেন আবার হারান্দাকে বলে দিও না, প্লিজ। সমাপ্ত। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন শৈলেশ ভরের ছোট গল্প প্রক্সি।